আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিছুক্ষণ গল্প করতে আসলাম। গল্প করতে চাই আমাদের গত একটি বছর, যে বছরটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় ছিল। আমাদের জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা সময় ছিল। এই সময়টাতে আমাদের রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক, মানুষের চিন্তাভাবনা, মানুষের মনস্তত্ত্ব এইসব বিষয় অবজার্ভ করতে গিয়ে আমার যে আন্ডারস্ট্যান্ডিং, আমি যা বুঝতে পেরেছি সেটা নিয়ে একটুখানি কথা বলতে চাই। আহ, এই এক বছরকে অবজার্ভ করতে গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা জাতি হিসাবে খুব দ্বিধা বিভক্তির মধ্যে আছি। এই দ্বিধা বিভক্তির পেছনে কারণ হচ্ছে আমরা সবসময় একটা হীনমন্যতায় ভুগি, আমরা নিজেদেরকে আন্ডারমাইন করি। আহ, এর পিছনে কারণ হচ্ছে আমরা আমাদের পরিধিটাকে, আমাদের গণ্ডিটাকে খুব ছোট করে রাখি, খুব লিমিটেড করে রাখি, সংকীর্ণ করে রাখি। অথচ আমাদের যাত্রা শুরু হয়েছিল সেই সপ্তম অষ্টম শতকে আরব বণিকদের হাত ধরে। তারপর ধীরে ধীরে 1204 খ্রিস্টাব্দে এসে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের মাধ্যমে আমাদের এখানে প্রাতিষ্ঠানিকভাবে, প্রশাসনিকভাবে প্রতিষ্ঠা লাভ করি। তারপর দিল্লি সুলতানি আমল, স্বাধীন সালতানাত, তারপর ধীরে 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 আমরা মুঘল সাম্রাজ্যের দিকে ধাবিত হই এবং জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের হাত ধরে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠার পরে আমরা ওই মুঘল সম্রাটদের আন্ডারে দীর্ঘ লম্বা একটা সময় অতিবাহিত করি। আমরা সোনার বাংলা বলতে যা বোঝাই, বা সোনার বাংলা বলতে আমরা যা মিন করি, আমরা যা মিন করতে চাই, ওই সোনার বাংলাটা প্রকৃতপক্ষে ছিল হচ্ছে ওই মুঘল সম্রাটদের আমলের সময়টা। ওই সময়ের অর্থনীতি, প্রশাসনিক কাঠামো, সাহিত্য, সংস্কৃতি, শিল্প সব দিক দিয়ে এতটা সমৃদ্ধ ছিল যে ওই সময়ে বিশ্বের আহ, সবচেয়ে উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে একটা ছিল আমাদের এই অঞ্চল। যে জন্য মূলত এই ব্রিটিশ বনিয়া, পর্তুগিজ এদের এখানে দৃষ্টি পড়ে। ওরা এখান থেকে ব্যবসা করে নিজেদের দেশ চালাতো, বা বা ব্যবসা করে করে আমাদের কাছ থেকে অর্থ উপার্জন করে ওরা ওদের আহ, কাঠামো গড়ে তুলেছিল। তো দীর্ঘ এই লম্বা পথ পাড়ি দিয়ে 1757 সালে আমরা প্রথমবারের মতো প্রতারিত হই পলাশীর প্রান্তরে মির্জাফরের কাছে, এবং প্রান্তরে ওই পলাশীর প্রান্তর থেকে আমরা আমাদের এই দীর্ঘ সময়ের ইতিহাস, ঐতিহ্য, শাসন ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো সব কিছুকে ফেলে নতুন শাসন ব্যবস্থা, নতুন কাঠামোতে আমরা ধাবিত হই। ব্রিটিশরা তাদের কাঠামো, তাদের ব্যবস্থাগুলো আমাদের মধ্যে চাপিয়ে দেওয়ার বা আমাদেরকে গেলানোর চেষ্টা করতে শুরু করে। কিন্তু এই যে 553 বছর ধরে মানুষের প্র্যাকটিস, মানুষের সাহিত্য, সংস্কৃতি সবকিছু মিলিয়ে মানুষ যে জায়গাটাতে অভ্যস্ত, ওই অভ্যস্ততা এত সহজে কাটিয়ে ফেলা সম্ভব ছিল না। সেজন্য মানুষরা সবসময়ই প্রতিবাদ করতে শুরু করে বিভিন্নভাবে। আমরা জানি যে 1757 থেকে 1947 সাল এই সময়ের মধ্যে অন্তত বড় আকারে 17টা প্রতিবাদ আন্দোলনের মুখোমুখি হতে হয়েছিল ওই ব্রিটিশদের। কিন্তু ব্রিটিশরা যেহেতু ওদের শাসন ব্যবস্থা এখানে প্রতিষ্ঠা করবে, ওরা বিভিন্ন দমন পীড়ন নীতি, বিভিন্ন ধরনের শক্তি প্রয়োগের মাধ্যমে আমাদেরকে দমন করার চেষ্টা করছিল। আমরা থেমে যাচ্ছিলাম না। তো ওরা যখন দেখছিল এইগুলোর মাধ্যমে আমরা থেমে যাচ্ছি না, আমাদের পূর্বসূরীরা এই দমন পীড়ন নীতিতে থেমে যাচ্ছে না, তখন ওরা ওদের সবচেয়ে ক্ষমতাধর অস্ত্রটা ব্যবহার করে। আমি বলবো সবচেয়ে জঘন্যতম অস্ত্রটা ব্যবহার করে। এই অস্ত্রটা ব্যবহার করেছিল সেটা ছিল হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল নীতি। সো মূলত ওই সময়ে ভারতীয় উপমহাদেশে বৃহৎ দুইটা ধর্মের মানুষ বাস করত, একটা হিন্দু আর একটা মুসলমান। সো হিন্দু এবং মুসলমানের মধ্যে এমনিতেই একটা ফারাক ছিল, এখানে আর ডিভাইড করার কিছু নেই। আবার যদি আমরা হিন্দুদের দেখি, তাহলে হিন্দুদের একটা শ্রেণী বা ক্লাস, এই যে ব্রাহ্মণ, শূদ্র থেকে শুরু করে এরকম ছোট ছোট অনেকগুলা ক্লাসে ওরা বিভক্ত। সো এদেরকে আসলে বিভাজন করার কিছু ছিল না। সবচেয়ে বেশি ইউনাইটেড ছিল মুসলমানরা। মুসলমানদের এই ইউনিটিটাকে ভাঙার জন্যই ডিভাইড অ্যান্ড রুল নীতিটা ব্রিটিশরা প্রয়োগ করে, এবং এই ডিভাইড অ্যান্ড রুল নীতিটাই আমরা এখন পর্যন্ত অনুসরণ করছি। তারপর যখন 1947 সালে আমরা প্রথমবারের মতো স্বাধীনতা অর্জন করলাম, ওই সময়ে আমরা কিন্তু আমাদের এই ডিভাইড অ্যান্ড রুল নীতিটাকে পাশ কাটিয়ে আমাদের সেই হারিয়ে যাওয়া সোনার বাংলায় ফিরে যাওয়ার লক্ষ্যে, আমাদের সেই শাসন ব্যবস্থায় ফিরে যাওয়ার লক্ষ্যে আমরা কিন্তু এই যে ইসলাম প্রতিষ্ঠা হবে, মুসলমানদের একটা রাষ্ট্র হবে, ওই চিন্তা চেতনাকে সামনে রেখে আমাদের পূর্বসূরীরা ওই সময়ে হাজার মাইল মাঝখানে রেখে, হাজার মাইলের একটা দেশ মাঝখানে রেখে যুক্ত হয়েছিলেন পাকিস্তানের সাথে। কিন্তু আমরা দ্বিতীয়বারের মতো প্রতারিত হলাম ওই জায়গায় এসে, যে পাকিস্তানপন্থীরা, যারা
চেয়েছিলেন, দেখিয়েছিলেন, আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন, আমাদের আকাঙ্ক্ষা তৈরি করেছিলেন যে আমাদের শাসন ব্যবস্থায় ফিরে যাবেন, কিন্তু তারা ওইখানে ব্যর্থ হলেন বা ফিরে গেলেন না। সেজন্য আমাদের মধ্যে আবার একটা ক্ষোভের সঞ্চার হলো। তারপর হাজার মাইলের তো একটা ব্যবধান আছেই, তার উপর জাতিগত বিদ্বেষ তো রয়েছেই। সব কিছু মিলিয়ে আমরা ৭১-এ আবার স্বাধীন হলাম। ওই একই স্পিরিট, একই চিন্তা ভাবনা আমাদের মধ্যে রয়ে গেল। আমরা ওই স্পিরিট ধারণ করেই আবার ৭১-এ স্বাধীন হলাম। কিন্তু দুঃখের বিষয়, ৭১-এ স্বাধীন হওয়ার পরও আমরা দেখতে পেলাম যে আমরা আমাদের মূল সংস্কৃতিতে, আমাদের মূল শাসন ব্যবস্থায় ফিরে যাওয়ার বদলে আমরা ওই একই শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থার মধ্যে আমরা ক্ষুব্ধ, যে শাসন ব্যবস্থার প্রতি আমরা বিক্ষুব্ধ, ওই শাসন ব্যবস্থায় আমাদের উপর আবার চাপিয়ে দেওয়া হলো। আমাদের এই স্বাধীন বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ইতিহাস আবার নতুন করে শুরু হলো। ওই ৫৩ বছর ধরে একই গদবাঁধা নিয়মে চলতে আমরা ২৪-এ এসে উপনীত হলাম। ২৪-এ এসে আমাদের এই বিপ্লব সাধনের পরে আমরা উচিত ছিল আমাদের হারিয়ে যাওয়া সেই শাসন ব্যবস্থায় ফিরে যাওয়া, আমাদের হারিয়ে যাওয়া সেই সোনার বাংলায় ফিরে যাওয়া, আমাদের হারিয়ে যাওয়া সেই সমৃদ্ধির সময়টাতে ফিরে যাওয়া। কিন্তু আমরা তো এখনও তা করতে পারলাম না। এর পিছনে কারণ হচ্ছে আমরা দ্বিধা বিভক্ত। এখনও আমরা ৯০% মুসলমান হওয়া সত্ত্বেও আমরা এক হতে পারি না। আমরা ভুলে যাই আমাদের ইতিহাস, আমরা ভুলে যাই আমরা বখতিয়ারের উত্তরসূরি, আমরা ভুলে যাই আমরা তিতুমিরের উত্তরসূরি, আমরা ভুলে যাই আমরা খান জাহান আলীর উত্তরসূরি, আমরা ভুলে যাই আমরা শেরে বাংলার উত্তরসূরি, আমরা ভুলে যাই আমরা ভাসানীর উত্তরসূরি। আমরা দ্বিধা বিভক্তির মধ্যে পড়ে থাকি। সেই ব্রিটিশ বনিয়ারা যে দ্বিধা বিভক্তি আমাদের মধ্যে তৈরি করে দিয়েছিল সেই ২০০ বছর, ২৫০ বছর আগে, সেই দ্বিধা বিভক্তির মধ্যে পড়ে থাকি। আমরা যখন কথা বলি তখন আমাদের ফেলে আসা ১৫ বছর, ১৬ বছর নিয়ে আমরা কথা বলি। আমরা যখন তার আগে কথা বলতাম, আমরা কথা বলতাম ৫৩ বছর নিয়ে, এই ৭১ থেকে। আমরা ভুলে যাই আমাদের ৪৭, আমরা ভুলে যাই আমাদের ১২০৪ সাল থেকে ১৭৫৭ সালের এই সময়টাকে আমরা ভুলে যাই। আমরা ভুলে গিয়ে আমরা নিজেদের অস্তিত্বকে বিসর্জন দিয়ে আমরা সব সময় কেমন জানি একটা দোলাচল অবস্থানের মধ্য দিয়ে আমরা যেতে চাই। আমরা যদি আমাদের এই নিজেদের যে ঘোর তথ্য, যে জায়গা থেকে আমরা গঠিত, ওই জায়গাটা যদি আমরা এখনও আঁকড়ে ধরতে না পারি, তাহলে আমাদের কপালে দুঃখ ছাড়া আর কিছুই থাকবে না। ৯০% মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হবে না, মুসলমানদের অধিকার প্রতিষ্ঠা হবে না, সেটা তো হতে পারে না, সেটা তো হতে দেয়া যায় না। এখনো সময় আছে, এখনো সময় আছে বাংলার মুসলমানেরা জেগে উঠতে হবে, এখনো সময় আছে ঐক্যবদ্ধ হতে হবে। এই দ্বিধা বিভক্তিতে থেকে কোনো লাভই হবে না, বরঞ্চ এই দ্বিধা বিভক্তির ফল নিবে যারা আপনাকে শাসন করার কথা ছিল না, যারা খুবই ছোট সংখ্যায়, খুবই নগণ্য, এই ব্রিটিশ বনিয়ারা যেমন অল্প সংখ্যক মানুষ হয়ে এই বিশাল অঞ্চলের মানুষকে শাসন করতে পেরেছিল, ঠিক একইভাবে আপনার মধ্যে থেকে ছোট অংশে গড়ে ওঠা অন্য মানুষের, অন্য নীতির, অন্য আদর্শের মানুষেরা আপনাকে শাসন করবে, আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। এখনই সময় ঐক্যবদ্ধ হবার, এখনই সময় আমাদেরকে রুখে দাঁড়াবার, আমাদের সেই ঐতিহ্যে, আমাদের সেই শাসন ব্যবস্থায় ফিরে যাওয়ার। আশা করি কথাগুলো বোঝাতে পেরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।